স্বাভাবিক হচ্ছে আশুলিয়ার শিল্পাঞ্চল, খুলেছে বেশিরভাগ কলকারখানার, সতর্ক সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রংপুরে আবু সাইদ হত্যা মামলায় আমির আলী ও সুজন রায় 4 দিনের রিমান্ডে, হতাহতের তদন্ত চেয়ে ট্রাইব্যুনালের চিঠি। রাজনৈতিক দ্বন্দ্বের জেরে বগুড়া স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানকে কুপিয়ে হত্যা, বহিষ্কৃত যুবদল নেতা বিপুলকে দোষারোপ। রাজশাহীর আওয়ামী লীগ এমপি মনসুরের শিক্ষক নিয়োগ বাণিজ্য, 5 বছরের 100 কোটি টাকার মালিক, অনুসন্ধানে নেমেছে দুদক। এবং গাজার আল মাওয়াসি শরণার্থী শিবিরে ঘুমন্ত ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলা, নিহত অন্তত 40, টিকা কার্যক্রম ব্যাহত। আমন্ত্রণ সংবাদ দুপুরে, দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছে আমি ডানা ইসলাম। স্বাভাবিক হচ্ছে আশুলিয়ার শিল্পাঞ্চল, খুলেছে বেশিরভাগ পোশাক ও শিল্প কারখানা, এতে স্বস্তি ফিরেছে শ্রমিকদের মাঝে। বিজিএম এর বৈঠকের পর খুলে দেওয়া হয় অধিকাংশ পোশাক কারখানা। সকালে স্বতঃস্ফূর্তভাবে প্রবেশ করতে দেখা যায় শ্রমিকদের। এখন পর্যন্ত কোথাও কোনো বিক্ষোভের খবর পাওয়া যায়নি, মেলেনি কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য। ডিপিজেড সহ আশেপাশের কারখানাগুলোতে শুরু হয়েছে উৎপাদন। এসব এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা চোখে পড়ার মতো। গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে শিল্প পুলিশ, র্যাব, বিজিবি সহ সেনাবাহিনী। সড়ক মহাসড়কে বাড়ানো হয়েছে টহল। শিল্পাঞ্চলের পরিস্থিতি জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, সব কারখানা খুলেছে কিনা, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন আপনি, জানাবেন আমাদের। ডানা, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গাজীপুর শিল্প অঞ্চল কিন্তু আপনার সকাল থেকেই গাজীপুরের সবকটি উপজেলার যে কটি শিল্প প্রতিষ্ঠান রয়েছে অর্থাৎ কলকারখানা সবগুলোই কিন্তু শান্তিপূর্ণভাবেই চলতেছে। পোশাক কারখানাগুলো আমরা সকালে বিভিন্ন কারখানায় খবর নিয়েছি এবং ঘুরে দেখেছি সকাল থেকে কিন্তু সাধারণ যে শ্রমিক রয়েছেন তারা কিন্তু শান্তিপূর্ণভাবে বিভিন্ন ফ্যাক্টরিতে প্রবেশ করেছেন এবং সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী টহল জোরদার করা হয়েছে। ফলে কিন্তু এটার প্রতি কিন্তু সন্তুষ্ট প্রকাশ করেছেন যে সাধারণ যে মালিক রয়েছেন, যারা গার্মেন্টস প্রতিষ্ঠানের মালিক, তারাও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সন্তুষ্টি প্রকাশ করেছেন। পাশাপাশি কিন্তু তারাও কিন্তু জানিয়েছেন যে সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সক্রিয় যে উপস্থিতি এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশের যে উপস্থিতি, প্রতিটি গেটের নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু আমরা দেখেছি যে প্রতিটি পয়েন্টে পয়েন্টে তারা অবস্থান করছেন। এবং এছাড়া কিন্তু বিভিন্ন গার্মেন্টসের প্রতিষ্ঠান রয়েছে, তাদের যে নিজস্ব যে সিকিউরিটি গার্ড আছে, তারাও কিন্তু নিরাপত্তা বলয় তৈরি করে রেখেছেন সব জায়গায়। আজকে কিন্তু গাজীপুরের যে কটি ফ্যাক্টরি রয়েছে, অর্থাৎ গাজীপুরে কিন্তু আপনার 4000-এর মতন প্রতিষ্ঠান রয়েছে, সে সমস্ত প্রতিষ্ঠানগুলো কিন্তু আজকে থেকেই যথারীতি সব শান্তিপূর্ণভাবে গত কয়েকদিন ধরে চলতেছে। আজকে কিন্তু কোথাও বিক্ষোভ বা কোনো কিছুর খবর আমরা পাইনি। তো গাজীপুরের সবকটি উপজেলার যে গার্মেন্টস শিল্প কারখানা প্রতিষ্ঠান রয়েছেন, সবগুলো প্রতিষ্ঠানেই কিন্তু শান্তিপূর্ণভাবে কাজে যোগদান করেছেন সাধারণ যে শ্রমিক তারা। এছাড়া কিন্তু আমরা দেখেছি যে গাজীপুর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু সেনাবাহিনীর যে একটি টিম তারা কিন্তু কাজ করতেছে। বিভিন্ন গার্মেন্টস প্রতিষ্ঠানে কিন্তু তারা কিন্তু আপনার নজরদারি রেখেছেন এবং যেখানে কোনো গার্মেন্টস মালিকদের কিন্তু তারা সাহায্য যোগাচ্ছেন। আমরা জানি আজকে কিন্তু গাজীপুরের সবকটি প্রতিষ্ঠানই শান্তিপূর্ণভাবে খোলা রয়েছে এবং সব প্রতিষ্ঠানে কিন্তু সাধারণ শ্রমিক যারা রয়েছেন তারা কিন্তু প্রবেশ করেছেন। এবং আমরা দেখেছি যে এখানে যে কুষ্ট গার্মেন্টস রয়েছে, এখানে কিন্তু চাকরি প্রত্যাশী যারা তারা কিন্তু ভিড় করছেন রাস্তার মধ্যে। অর্থাৎ এখানে কিন্তু এই গার্মেন্টস প্রতিষ্ঠানে কিন্তু নারী শ্রমিকদের প্রাধান্য দেওয়া হয় বেশি। এই কারণে কিন্তু এখানে যে শ্রমিক যারা পুরুষ শ্রমিক রয়েছে তারা কিন্তু চাকরি প্রত্যাশা করা যারা আসছেন তারা কিন্তু অভিযোগ করেছেন যে এই প্রতিষ্ঠানে কিন্তু ছেলেদের কোনো চাকরি দেওয়া হয় না, যেন ছেলেদের চাকরি দেওয়া হয়, সমতা ফিরিয়ে আনা হয়, এইরকমটাই কিন্তু সাধারণ মানুষ, সাধারণ যে শ্রমিক তারা কিন্তু বলছেন। এবং পাশাপাশি তারা কিন্তু চাকরির জন্য আমরা দেখেছি যে এখানে নেওয়া হয়েছে, কর্তৃপক্ষের বিরুদ্ধে কিন্তু অভিযোগ এনেছেন তারা যে এখানে কিন্তু বেছে বেছে মেয়েদের চাকরি দেওয়া হচ্ছে এবং ছেলেদের কোনো চাকরি দেওয়া হচ্ছে না। তো এই অভিযোগ করছেন। তো ওনারা চাচ্ছেন যে সবগুলো গার্মেন্টসে যে বেকার যে রয়েছে শ্রমিক। নজরুল, ধন্যবাদ আপনাকে। গাজীপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে আবু সাইদ নিহতের ঘটনায় অভিযুক্ত বরখাস্ত এসআই আমির আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে 4 দিনের রিমান্ড দিয়েছে আদালত। মঙ্গলবার সকালে পিবিআইয়ের আবেদনের প্রেক্ষিতে রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহসানুল হক তাদের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গেল 18 আগস্ট আবু সাইদ হত্যার ঘটনায় তার বড় ভাই রমজান আলী বাদী হয়ে তাজহাট থানায় হত্যা মামলা করেন। এতে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন, রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল বাতেন, সৈয়দ আমির আলী, সুজন চন্দ্র রায় সহ 17 জনকে আসামি করা হয়েছে। গেল 3 আগস্ট আমির আলী ও সুজনকে বরখাস্ত করে পুলিশ লাইনে নজরদারিতে ছিলেন। সোমবার সন্ধ্যায় তাদেরকে পিবিআই এর কাছে হস্তান্তর করেছে। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার বিচার নিশ্চিতে আহত ও নিহতদের তথ্য চেয়ে সরকারি বেসরকারি হাসপাতাল ও কবরস্থান সহ সব জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আসামিরা বিদেশি আইনজীবী নিয়োগ দিলে প্রসিকিউশনের কোনো আপত্তি থাকবে না বলে জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সাবরিনা মজুমদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। জুলাই ও আগস্টের গণহত্যার ন্যায় বিচার নিশ্চিতে চিফ প্রসিকিউটর নিয়োগ দিয়ে প্রসিকিউশন টিম গঠন করে সরকার। শুরু হয়েছে আনুষ্ঠানিক তদন্ত। সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় কাজের গতি প্রকৃতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, তথ্য সংগ্রহের লক্ষ্যে ডিসি কার্যালয়, হাসপাতাল, বিশ্ববিদ্যালয় ও কবরস্থান সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি প্রসিকিউশন টিম এরই মধ্যে কয়েকটি হাসপাতাল পরিদর্শন করে তথ্য সংগ্রহ করে। তথ্য চাওয়া হয়েছে গণমাধ্যমের কাছেও। আমাদের তদন্ত সংস্থার লোকেরা পরবর্তী সময়ে গিয়ে ডিটেইল এই সমস্ত তথ্য, প্রত্যেকটি আহত এবং নিহতের পোস্টমর্টেম রিপোর্ট সহ, চিকিৎসার কাগজপত্র সহ, যারা মারা গিয়েছেন কে তাদেরকে নিয়ে গেছেন, কোথায় দাফন করা হয়েছে, এই যে বিষয়গুলো যাবতীয় তথ্যাদি যা এখানে সংগৃহীত আছে সবকিছু আমাদের তদন্ত সংস্থার পক্ষ থেকে সংগ্রহ করা হবে। স্বচ্ছতার সাথে তদন্ত করার জন্যই এই উদ্যোগ। এজন্য কোনো তড়িঘড়ি করা হবে না। এছাড়া কোনো আসামি যদি বিদেশি আইনজীবী নিয়োগ করে সেক্ষেত্রে ট্রাইব্যুনালের কোনো আপত্তি থাকবে না বলেও জানান চিফ প্রসিকিউটর। আমরা মনে করি যে তারা যদি তাদের বেস্ট ডিফেন্স দেওয়ার জন্য আইনজীবী চান, সেটা দেশি হোক বিদেশি হোক, আমাদের পক্ষ থেকে আপত্তি থাকার কোনো কারণ নেই। সুতরাং এই ব্যাপারে আমি যদি বলেন প্রসিকিউশন টিমের পক্ষ থেকে, আমি বলবো যে না, এটা আমাদের আপত্তির কোনো ব্যাপার নেই। তারা যে ধরনের আইনজীবী চান, সরকারের সিদ্ধান্ত যদি হয়, আর আমাদের পক্ষ থেকে এর কোনো আপত্তি থাকবে না। গণহত্যায় সন্তান হারানো পরিবারগুলো মুখিয়ে আছেন প্রকৃত বিচারের দিকে। শহীদদের রক্তের দাগ শুকানোর আগেই বিচার প্রক্রিয়া শুরু করার আশা প্রসিকিউশনের। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। বগুড়ায় নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে সদর উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজানকে। ঘটনা জানাজানির পর বিক্ষুব্ধ নেতাকর্মীদের গণপিটুনিতে নিহত হয়েছে লেদু নামের এক ব্যক্তি, যিনি হত্যাকাণ্ডের মূল হোতা বহিষ্কৃত যুবদল নেতা বিপুলের সহযোগী। পুলিশ বলছে জড়িতদের গ্রেফতারে কাজ করছেন তারা। সঞ্জু রায়ের তথ্যচিত্রে ফারিয়া ইসলামের ডেস্ক রিপোর্ট। দীর্ঘ সময় ধরে বিএনপির রাজনীতিতে নিবেদিত মুখ ছিলেন বগুড়া সদর উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান। গেল 16 বছরের রাজনৈতিক মামলায় দলের জন্য বছরের পর বছর থাকতে হয়েছে কারাগারে। অথচ দলের যখন সুদিন ফিরছে, তখন বগুড়াতেই যুবদলের সদ্য বহিষ্কৃত নেতাকর্মীর হাতে প্রাণ হারাতে হলো তাকে। বহিষ্কারের পিছনে কলকাঠি নেড়েছে মিজান, এমন ধারণা থেকেই তাকে হত্যা করা হয়েছে অভিযোগ মিজানের স্ত্রীর। বিপুল, লেদো, ফাইনুর, সামিউল, অরবাব, জাহাঙ্গীর, আরো স্যাংরা ফ্যাংরা, এরা সবলি মিলে রামদাও দিয়ে, সাপাতি দিয়ে, উল্লে দিয়ে মারছে। মারে বন্দরত যায় করছে যে আজকে শেষ করে দিয়ে আনো সামিল বন্দর। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত 8:30টার পর বিদ্যুৎ ছিল না। এ সময় সদরের গোকুল বন্দরের আন্তজেলা অফিসে 14টি মোটরসাইকেলে করে ইউনিয়ন যুবদলের সদ্য বহিষ্কৃত আহ্বায়ক বিপুল ও তার সহযোগী একদল সন্ত্রাসী অতর্কিত হামলা করে রামদা দিয়ে কুপিয়ে আহত করে মিজানকে। পরবর্তীতে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয় তার। দলের নিবেদিত কর্মীর এমন অকাল মৃত্যুতে ভেঙে পড়েছে তার রাজনৈতিক সহকর্মীরাও। যেদিন থেকে আহ্বায়ক হয়েছে সেদিন থেকে আমার ভাই হিসেবে সবসময় মানতাম। এই আন্দোলন সংগ্রামে যখন যা যেটা বলেছি, এটা করবো ওটা করবো, নির্দ্বিধায় ও করেছে। আজকে মনে করেন আমি বাইরে আসব, খুঁজতেছি, দেখি যে আমাদের অফিসের দক্ষিণ পাশে দেখি পড়ে আছে। দেখার পরে দেখি যে এগুলো মাথার, এগুলো আর নাই, মনে করেন মাথা থেকে তারপরেও বাঁচা ছিল।
চোখ লড়াচ্ছিল, সিএনজিতে করে নিয়ে আসতেছি, ঠ্যাঙ্গা মারা আসার পরে মনে হলো যে মারা গেছে। এদিকে বগুড়া জেলা যুবদলের সংশ্লিষ্টরা বলছেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে সম্প্রতি বহিষ্কার করা হয়েছিল বিপুল সহ আরো কয়েকজন নেতাকর্মীকে। তবে এখানে কোনোভাবে মিজানের সংশ্লিষ্টতা ছিল না। বিভিন্ন অভিযোগ আমাদের কাছে ছিল, এই কারণে আমরা ওকে দল থেকে দলের শৃঙ্খলা ভঙ্গ করার কারণে তাকে বহিষ্কার করা হয়েছে। এখানে মিজানের কোনো অভিযোগ বা কারো কথা শুনে এখানে বহিষ্কার করা হয়নি। আর পুলিশ বলছে জড়িতদের গ্রেফতারে কাজ শুরু করেছেন তারা। ঘটনা একেবারে প্রাথমিক পর্যায়ে আছে, কারা করছে কিভাবে করছে আমরা বিস্তারিত জেনে যারা দুষ্কৃতকারী সবাইকে গ্রেফতার করা হবে, আইনের আওতায় আনা হবে। এদিকে মিজানের মৃত্যুর খবর শুনে বিক্ষুব্ধ নেতাকর্মী হত্যাকাণ্ডে জড়িত থাকার খবরে গণপিটুনিতে মেরে ফেলে লেদো নামের এক ব্যক্তিকে। এ সময় খবর সংগ্রহ করতে গেলে হামলা করা হয় 6 জন গণমাধ্যম কর্মীর উপরেও। নিউজ ডেস্ক, দেশ টিভি। ডাক্তার মনসুর রহমান সংসদ সদস্য ছিলেন মাত্র 1 মেয়াদ। সেই 5 বছরে শুধু নিয়োগ বাণিজ্য করে হাতিয়েছেন শত কোটি টাকা। রাজশাহী 5 আসনের আওয়ামী লীগের সাবেক এমপি নিয়োগ বাণিজ্য নির্বিঘ্ন রাখতে নিজের ছেলে মেয়েকে বানিয়েছেন পরিচালনা কমিটির সভাপতি। এছাড়া অর্থ পাচার সহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। কাজী শাহেদের প্রতিবেদনে বিস্তারিত। রাজশাহীর পুঠিয়া ইসলামিয়া ডিগ্রি কলেজে 2 দফায় 16 জন শিক্ষক কর্মচারী নিয়োগ দেওয়া হয়। ভুক্তভোগী শিক্ষকদের অভিযোগ, এই নিয়োগে 1,80,00,000 টাকা নিজের পকেটে পুরেছেন তৎকালীন সংসদ সদস্য ডাক্তার মনসুর রহমান। একজনের কাছ থেকে 14 লাখ 15 লাখ কোটি টাকা নিয়েছেন। এরা আমাদের কলেজের শিক্ষকেরা আছেন, কর্মচারী আছেন। কারো কারো কাছে 17-18 লাখ টাকা পর্যন্ত নিয়েছেন। ওনারা আমার কাছ থেকে চেক সই করে নিতেন। চেক সই করে নিয়ে কলেজের যখন মানে 5-6 মাসের টাকা জমা হতো, তখন ওই চেক দিয়ে আমাকে উপর থেকে টাকা তুলতে বলতো। সভাপতিরা ওনারা সব নিয়ে চলে যেত, আর আমি এইভাবে খালি হাতে ঘুরে যেতাম। শুধু পুঠিয়ার ওই কলেজে নয়, তার নির্বাচনী এলাকা পুঠিয়া ও দুর্গাপুর উপজেলার প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একই কায়দায় নিয়োগ বাণিজ্যের মাধ্যমে কয়েকশো কোটি টাকা হাতিয়েছেন মনসুর রহমান। প্রতিবাদ করলেই নির্যাতনের শিকার হতে হয় শিক্ষকদের। প্রস্তাব মেলা টাকায় চাইছিল 15 লাখ, শেষ পর্যন্ত আমি 12 লাখ টাকা আমার সাথে একমত হয়। ওই সময় বেতনের জন্য আমার কাছ থেকে যে তারা 5 লক্ষ টাকা নিয়েছে, কিন্তু আমার বেতনটা কেটে কেটে জমা দেয়। আমি এমপিকে ডাইরেক্ট বলেছি, আল্লাহ কিন্তু এর বিচার করবে। নিয়োগ বাণিজ্য নির্বিঘ্ন রাখতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিচালনা কমিটিতে নিজের ছেলে মেয়ে ও পছন্দের লোকজনকে সভাপতি বানিয়েছেন মনসুর রহমান। একবার নিজের মেয়েকে সভাপতি করলো, ওনার মেয়েটা যখন উপস্থিতি নিয়ে চায়না চলে গেলেন, তার ওনার ছেলেকে আবার সভাপতি করলেন। এই যে আমরা যে বোর্ড ফিসটা দিই এসএসসি এবং ডিগ্রি লেভেলে, সেখানেও দেখা গেছে যে যখন টাকার পরিমাণ যদি মানে 1200 বা 1000 থাকে, সেখানে কোথাও কোথাও নিয়েছে 2000, 3000, 4000 পর্যন্ত নিয়েছে। দীর্ঘদিন সুষ্ঠু নির্বাচন না হওয়ায় সংসদ সদস্যরা সিস্টেমের মধ্যে ঢুকে অনৈতিকভাবে অর্থ উপার্জন করেছেন বলছেন সুজন সভাপতি। দীর্ঘদিন নির্বাচন সঠিকভাবে না হওয়ার কারণে যেটা হয়েছে, এই এমপি সাহেবরা, জনপ্রতিনিধিরা যত ধরনের অপকর্ম এবং দুর্নীতি তাতে যুক্ত হয়ে পড়েছেন। 2018 সালের জাতীয় নির্বাচনে অনেকটা চমক হিসেবেই আসে আওয়ামী লীগ থেকে ডাক্তার মনসুর রহমানের মনোনয়ন। সেই নির্বাচনে তিনি বার্ষিক আয় দেখিয়েছিলেন মাত্র 14 লাখ টাকা। 5 বছরের ব্যবধানে দৃশ্যমান আয় বেড়ে দাঁড়ায় 93 লাখ টাকা। যদিও দুদকে জমা হওয়া অভিযোগ বলছে, এ সময়ে শত কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন এবং বিদেশে অর্থ পাচার করেছেন ডাক্তার মনসুর রহমান। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। ভারতের সাথে কোনো কাজ থেমে নেই। সামনের দিনে বিজ্ঞান প্রযুক্তি সহ আরও বেশ কিছু বড় প্রকল্পের বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে দেশটি, জানালেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। প্রকল্প ঋণ হিসেবে ভারত থেকে 3 দফায় $736 কোটি পাওয়ার কথা ছিল। এর মধ্যে $180 কোটি পাওয়া গেছে। বাকিটাও বিভিন্ন প্রকল্পের জন্য ছাড় করবে ভারত। দুদেশের সুসম্পর্ক আগের মতোই চলমান থাকবে বলেও আশা করছেন অর্থ উপদেষ্টা। আর হাই কমিশনার জানান, আগের মতোই দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেবে ভারত। প্রকল্প ঋণের অর্থ ছাড় অব্যাহত থাকবে। ভিসা বিষয়ে আলোচনা হয়নি বলেও জানান তিনি। Our development cooperation projects, many of them, as you mentioned, are important big projects which have been identified by Bangladesh for their own benefit, and we are happy to take them forward. Of course, there will be issues in implementation which we will have to resolve through mutual cooperation, but our approach moving forward
is a positive and constructive. কয়েকদিন ধরে বাড়ছে লোডশেডিং, যার প্রভাব পড়েছে ময়মনসিংহ বিভাগেও। এ নিয়ে আলোচনাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, জনজীবনে লোডশেডিং কি প্রভাব ফেলছে? লোডশেডিং বেড়ে যাওয়ার বিষয়ে বিদ্যুৎ বিভাগ কি বলছে? ঘন ঘন লোডশেডিং এর কারণে আমরা দেখেছি ময়মনসিংহের জনজীবন একেবারেই অতিষ্ঠ হয়ে পড়েছে। অর্থাৎ গত 1 মাস ধরে ঘন ঘন লোডশেডিং হচ্ছে, যার কারণে গ্রাম থেকে শহর অঞ্চলে প্রভাব পড়েছে। যদি আপনাকে একটি পরিসংখ্যান দিয়ে আমি লোডশেডিং এর তথ্যটা দিতে চাই, অর্থাৎ গতকাল ময়মনসিংহ অঞ্চল, অর্থাৎ ময়মনসিংহ অঞ্চল 6 জেলা নিয়ে ময়মনসিংহ অঞ্চল গঠিত। সেই অঞ্চলে বিদ্যুতের চাহিদা ছিল 1350 মেগাওয়াট। সেখানে কিন্তু 938 মেগাওয়াট বিদ্যুৎ বিভাগ সরবরাহ করতে পেরেছিল। বাকি 400 মেগাওয়াট কিন্তু লোডশেডিং হয়েছে। এবং ময়মনসিংহ জেলার পরিসংখ্যান যদি বলি, যে গতকালকে 419 মেগাওয়াট চাহিদা ছিল এবং 319 মেগাওয়াট কিন্তু সরবরাহ করতে পেরেছিলেন বিদ্যুৎ বিভাগ, যার কারণে কিন্তু এর প্রভাব পড়েছে সর্বস্তরে, অর্থাৎ ব্যবসা থেকে শুরু করে হাসপাতাল এবং সর্বক্ষেত্রেই কিন্তু লোডশেডিং এর প্রভাবে কিন্তু একেবারেই জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে এবং মানুষ কিন্তু খুব অতিষ্ঠ আছে। এবং বিদ্যুৎ বিভাগ বলছে যে এই যে গরম, সেই গরম যতদিন না পর্যন্ত শেষ হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু লোডশেডিং এর মাত্রা কিন্তু বেড়েই চলবে। সেই বিষয়টি কিন্তু বলছিলেন। আমরা একজনের সঙ্গে একটু যুক্ত হবো। এই ঘন ঘন লোডশেডিং এ কি প্রভাব পড়ছে জনজীবনে? জনজীবন একেবারেই বিপর্যস্ত। গত 1 থেকে 1.5 মাস যাবৎ আমাদের যে লোডশেডিং সেটার মাত্রা কয়েক গুণ বেড়ে গেছে। আমি যদি গতকালকের সিনারিওটা বলি, গতকালকে সন্ধ্যা থেকে রাত 11টার মধ্যে 4 বার লোডশেডিং হয়েছে। এই কারণে আমাদের বাচ্চাদের পড়াশোনা সহ সার্বিক কাজকর্ম আসলে স্থবির হয়ে পড়ছে। আমরা আসলে সরকারের কাছে এই লোডশেডিংটা বন্ধের জন্য একটা অনুমিত পর্যায়ে যেন রাখে, সেই প্রত্যাশা করছি নাগরিক হিসেবে। আসলে শুনছিলেন যে নাগরিক হিসেবে নাগরিক নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষ কিন্তু এই ঘন ঘন লোডশেডিং এর কারণে কিন্তু তারা একেবারেই অতিষ্ঠ এবং সেই লোডশেডিং যেন বন্ধ হয় সেই দাবি কিন্তু তারা জানিয়েছেন। এবং আমরা বিদ্যুৎ বিভাগের সঙ্গে এই বিষয়টি নিয়ে কথা বলেছিলাম। তারা বলছেন যে গ্যাস সংকট এবং এই অতিরিক্ত গরমের কারণেই কিন্তু লোডশেডিং হচ্ছে এবং সেইটি কিন্তু আসলে গরম কমলেই লোডশেডিং এর মাত্রাও কিন্তু কমে আসবে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহ থেকে লোডশেডিং নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দেখছেন সংবাদ দুপুর। খুলনায় নির্মাণাধীন ভবনের 5 তলা থেকে পড়ে 3 শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার সকাল 9টার দিকে নগরীর বয়রাম মহিলা কলেজের বিপরীত পাশে নির্মাণাধীন কর ভবন থেকে পড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রাব্বি, আশরাফুল ও মামুন। স্থানীয়রা জানায় সকালে নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় অসাবধানতার কারণে তারা পড়ে যায়। সহকর্মীরা দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক 3 জনকে মৃত ঘোষণা করেন। মাছা ভেঙে 3 জন পড়ে গেছে, 3 জন না পড়ে গেছে। আইসা দেখি নিচে 2 জন পড়ে গেছে আর উপরে 4 তলায় একজন আটকে ছিল। তার পানির পাইপ নিয়ে আসতেছে এইদিকে, আসতেই মানে হুট করে দেখি 2 জন নিচে পড়ে গেল। পড়ে যাওয়ার সাথে দেখি রক্তারক্তি অবস্থা। তারপরে সবাই দৌড়ে আসলো, আইসে আমরা সবাই মিলে ধরে হসপিটালে নিয়ে গেলাম। এখানে কোনো শ্রমিকদের নিরাপত্তার জন্য যে ধরনের সেফটি রাখা উচিত ছিল ওটা কোনোটাই রাখে নাই। ঘটনাস্থল থেকে যেসব আলামত পেয়েছি, যে হেলমেটগুলো এগুলো পরে স্থাপন করা হয়েছে, সেফটির যে বেল্ট যেগুলো মানে ইউজ করার কথা ছিল সেগুলোও ব্যবহার করে নাই। বন্যার পানি নেমে যাওয়ায় ফুটে উঠেছে ক্ষতচিহ্ন। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি আর ভাঙাচোরা সড়কে বিপাকে সাধারণ মানুষ। এ নিয়ে আলোচনাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অপু দত্ত। অপু, বন্যায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, পুনর্বাসন কার্যক্রম শুরু হয়েছে কিনা, এ নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? ধন্যবাদ ডানা। দীর্ঘ 16 বছর পর খাগড়াছড়িতে যে বন্যাটি হয়ে গেল, এই বন্যায় কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে গত 2 মাসে আসলে 4 বার টানা বন্যা হয়েছে, যেটি কিনা 3-4 বছর পর পর হয়তো খাগড়াছড়ির নিচু এলাকায় একবার প্লাবিত হতো, সেখানে 2 মাসে 4 বার হওয়ায় এই এলাকার জনজীবন কিন্তু বিপর্যস্ত হয়ে উঠেছে। আমরা যতদূর জেনেছি, কৃষি বিভাগ বা অন্যান্য বিভাগ থেকে যতটুকু তথ্য পেয়েছি, প্রায় 100 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে খাগড়াছড়িতে 63,315 হেক্টর
জায়গায় ফসলি জমি রয়েছে, যেখানে প্রায় 10,360 হেক্টর পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। আর এই ক্ষতির পরিমাণ প্রায় 70 কোটি টাকারও বেশি বলে আমরা জানতে পেরেছি। একই সাথে 9 উপজেলার মৎস্য খামার, ক্রিক বাঁধ, অবকাঠামো মিলে আরো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর পরিমাণও প্রায় 20 কোটিরও বেশি বলে জানতে পেরেছি। তবে এখানে যে কাঁচা যে ঘরবাড়িগুলো ছিল নিচু এলাকার, এগুলো কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে পুনর্বাসন সে অর্থে এখনো শুরু হয়নি। বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন মিলে কিন্তু তাদের চাহিদা বা তাদের ক্ষমতা অনুযায়ী পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করেছে। তবে এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো পুনর্বাসনের উদ্যোগ কিন্তু আমরা কিন্তু দেখিনি। তবে তারা আশা প্রকাশ করছেন হয়তো সময়ের সাথে এখানকার যে ক্ষতিগ্রস্ত যারা আছেন তাদের হয়তো পুনর্বাসন করবে। একই সাথে স্থানীয়রা একটি দাবি জানিয়েছেন যে এখানকার যারা কৃষক আছেন, যাদের ব্যাপক ক্ষেত খামার ব্যাপক ক্ষতি হয়েছেন, তাদের যদি বিশেষ কোনো প্রণোদনা দেওয়ার সুযোগ থাকে তাহলে তারা আসলে আবার ঘুরে দাঁড়াতে পারবে। তো এই মুহূর্তে আসলে খাগড়াছড়ির এই ছিল সর্বশেষ বন্যার দানা। অপু, ধন্যবাদ আপনাকে। খাগড়াছড়ি থেকে বন্যার ক্ষয়ক্ষতি নিয়ে জানাচ্ছেন আমাদের সহকর্মী। অবৈধ অর্থ রাখার সুইস ব্যাংক হয়ে উঠেছেন আগস্টিন পিউরিফিকেশন আর তার মেট্রোপলিটন খ্রিস্টান কোঅপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড। অভিযোগ রয়েছে আগস্টিন নামের সুইস ব্যাংকে আছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ অনেক দুর্নীতিবাজের হাজার হাজার কোটি টাকা। মেট্রোপলিটন কোঅপারেটিভ হাউজিং খ্রিস্টানদের সংগঠন হলেও দুর্নীতিবাজদের আশ্রয়স্থল হয়ে ওঠায় অনেক খ্রিস্টান এখন সংগঠন ছাড়া। এমি আজিমের রিপোর্টে বিস্তারিত। নিয়ম ভঙ্গ করে মেট্রোপলিটন খ্রিস্টান কোঅপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডে শুধু যুক্ত নয়, প্রভাব খাটিয়ে নিজের মুরলও স্থাপন করেন হাসিনা সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে খ্রিস্টানদের সংগঠনে কেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, এমন প্রশ্নের উত্তর জানতে গেলে বেরিয়ে আসে থলের বিড়াল। খ্রিস্টানদের দাবি, সবার চোখকে আড়াল করে অবৈধ কালো টাকা নিরাপদে রাখতেই এই সংগঠনটি বেছে নেয় কামাল। স্বরাষ্ট্রমন্ত্রী মানে লেখা আছে স্পষ্ট, আমার কাছে সে ডকুমেন্টসটাও আছে। এই স্বরাষ্ট্রমন্ত্রীর টাকা, আমি এর আগে তো আমি শুনেছি যে আমাদের প্যানেল মেয়র যেটা ছিল যে কিরণ সাহেবের, এইরকম একটা শুনেছি আর কি। সেখানে তো আপনার কার টাকা সেখানে ইনভয়েস হয়েছে সেটা তো সরকার এটা ইয়া করবে না, চেক করবে না, বা এটা আপনার ওই যে এনবিআরের এটা মানে ইয়াতে থাকবে না তারা, আমাদের সমিতির টাকাগুলি, যার কারণে এটা কালো টাকাগুলি সাদা হয়ে যায়। তাকে এই সুযোগ করে দেয় সংগঠনটির চেয়ারম্যান আগস্টিন পিউরিফিকেশন। নিয়মের বাইরে এমন কাজে বাধা দেয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আগস্টিনের রোশানলে পড়তে হয়েছে অনেককে। আমরা সাধারণ মানুষ কোথায় যাব, কার কাছে অভিযোগ করব? রাষ্ট্রে এমন কোনো কেউ নাই যে আমাদের সঙ্গে দাঁড়াইবে, মানে কোনো প্রশাসনিকভাবেও সাহায্য পাইনি আমরা। আইনকে ফাঁকি দিয়ে, আইনকে কিনে নিয়ে আজকে সে অবৈধভাবে 4 টার্ম ধরে সোসাইটির দায়িত্বে রয়েছেন। খ্রিস্টানদের সংগঠনের প্যাডে বিজ্ঞপ্তি দিয়ে কোটা বিরোধী আন্দোলনে খ্রিস্টান সম্প্রদায়কে ছাত্রদের বিপক্ষে দাঁড় করানোর চেষ্টাও করে কামাল আগস্টিন চক্র। সরকার পতনের পর শুধু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল নয়, আত্মগোপনে আছে আগস্টিনও। তাই খ্রিস্টান কোঅপারেটিভ হাউজিং সোসাইটিতে গিয়েও মেলেনি কোনো বক্তব্য। খ্রিস্টান কোঅপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের অর্থের হিসেব তদন্ত করলে আরও অনেক অবৈধ অর্থের সন্ধান মিলতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ দুপুর। এবার থাকছে আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসের আল মাওয়াসি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 40 ফিলিস্তিনি, আহত আরও 60 জন। গাজা সিভিল ডিফেন্স জানায় অন্তত 20টি তাঁবুতে হামলা চালানো হয়, যেখানে ব্যস্তচ্যুত ফিলিস্তিনিরা ঘুমাচ্ছিল।
সংস্থাটি আরও জানায়, গাজা শহরের পশ্চিমে একটি আবাসিক ভবনে ইসরায়েলি বোমা হামলায় নারী ও শিশুসহ 5 জন নিহত হয়। এদিকে UNRWA প্রধান ফিলিপ লাজারিনি জানিয়েছেন, ইসরায়েলি জাতিসংঘের কর্মীদের উপর হামলা ও যানবাহন ধ্বংস করে দেওয়ায় জাতিসংঘের পোলিও টিকাদান কার্যক্রম ঝুঁকির মুখে। ভারতের মণিপুর রাজ্যের বিভিন্ন জায়গায় রকেট ও ড্রোন হামলা চালিয়েছে কুকি বিদ্রোহীরা। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, পুড়ে ছাই হয়ে গেছে বেশ কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল। অবস্থা সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও যৌথ বাহিনী। রাজ্যে অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ও ড্রোনের যোগান দিচ্ছে কারা, তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। রাহান কবির শুভ্র রিপোর্টে দেখুন বিস্তারিত। হামলা, পাল্টা হামলা আর সহিংসতায় ক্রমশ দাবানলের মতো উত্তেজনা ছড়াচ্ছে ভারতের মণিপুর রাজ্যে। ড্রোন, ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা, বেসামরিক নাগরিকের মৃত্যু, মণিপুর রাইফেলসের 2টি ব্যাটালিয়নের অস্ত্রাগার থেকে অস্ত্রশস্ত্র লুটের চেষ্টা সহ একাধিক ঘটনাকে কেন্দ্র করে উদ্বিগ্ন ভারত। গেল সোমবারও উত্তপ্ত ছিল রাজ্যটির রাজধানী ইম্ফলের পরিস্থিতি। কতুর গ্রামে ড্রোন হামলা চালায় কুকিরা। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু অবকাঠামো, পুড়ে ছাই হয়ে গেছে বেশ কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল। অবস্থা সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও যৌথ বাহিনী। এদিকে শান্তি ফেরানোর ক্ষেত্রে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদে নেমেছেন বহু মানুষ। রোববার রাতে ইম্ফলের রাস্তায় নামেন বিপুল সংখ্যক নারী। রাজ্যে শান্তি ফেরানোর পাশাপাশি মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর পদত্যাগের দাবি তুলেছেন তারা। बाहर के लोगों को ये संदेश देना चाहता हूँ, अभी मणिपुर में क्या हो रहा है सबको पता है। दिन ब दिन आदमी मर रहा है, कुकी लोग ने फायरिंग किया है। वो जो गांव का रक्षक, इधर का रक्षक है, वो बराबर कुकी लोग ने फायरिंग किया है। हम लोग तो इसकी प्रोटेक्शन कर रहे हैं। हमारा जन्मभूमि से, इंडिया से निकालना नहीं चाहता है। এই আবহে রাজ্যপালের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। মণিপুরের পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তৎপর রয়েছে প্রশাসন। সাম্প্রতিক সহিংস সংঘর্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের পাশে রয়েছে তার রাজ্যের বিজেপি সরকার বলে জানায় মুখ্যমন্ত্রী। মণিপুর পুলিশের কর্মকর্তা রাজীব সিং বলেন, রাজ্যে সাম্প্রতিক সহিংস ঘটনাগুলোর কারণে মণিপুর পুলিশ যৌথ বাহিনীর সঙ্গে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা জেলা সদরে রয়েছেন এবং পরিস্থিতি মনিটর করছেন বলেও জানান তিনি। We are taking it very seriously. We have spoken to everybody from here to Delhi और वहाँ दिल्ली में भी NSG से भी हम लोगों ने बात किया है, DG NSG से बात किया है, उनकी टीम से बात किया है, प्लस और भी एक्सपर्ट्स आ रहे हैं। हम लोगों ने कमेटी भी एक बनाई है कि ये ड्रोन के बारे में पूरा ये पढ़ने के लिए। এদিকে মণিপুরের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ কামনা করেছেন দিল্লির মেতে আহ্বায়ক কমিটির নেতা সেরাম রোজেশ। সাম্প্রতিক সময়ে আক্রমণের জন্য অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হচ্ছে, সে নিয়ে ওঠে নানা প্রশ্ন। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভুয়া পোস্টকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ ওঠে। এদিকে গুজবে কান না দিতে আহ্বান জানায় রাজ্য পুলিশ, আর গুজব রোধে কন্ট্রোল রুম এবং সোশ্যাল মিডিয়া মনিটরিং সেলে যোগাযোগ করার পরামর্শ তাদের। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর।